পর আবারও ফিরে এলাম আজকের 21শে তারুণ্য সন্ধ্যার অতিথি ইত্যাদি প্রকাশনীর কর্ণধার আদিত্য অন্তরের সাথে। আজকের অতিথির সাথে সরাসরি কথা বলতে চাইলে ফোন করতে পারেন ৮১৮৫11 ও ৮১৮৫12 এই নম্বরে। আসুন কথা বলি আজকের অতিথির সাথে। আচ্ছা, বিরতিতে যাবার আগে আমরা আসলে মেলাটি নিয়ে কথা বলছিলাম। প্রতিবারই আসলে আমরা এই মেলার বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলতে যাই, যেখানে আসলে অনেকগুলো বিষয়ই ধরা পড়ে। যেমন হচ্ছে যে আমরা সবাই বলি যে এখানে হচ্ছে পাঠক, প্রকাশক এবং লেখকের মিলন মেলা, কিন্তু আপনার কথা থেকে কিন্তু একটু আবার হচ্ছে গিয়ে আমরা কিন্তু একটু ডিমোরালাইজড হচ্ছি যে আসলে বাংলা একাডেমির যে চত্বরে যে জায়গাটা হচ্ছে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওই জায়গায় লেখকের কিন্তু সমাগমটা বেশি দেখি। প্রকাশক এবং পাঠক হয়তো পাঠক ওই পারে গেলে স্রোত উদ্যানে গেলে তখন হয়তো প্রকাশক এবং পাঠকের সাথে দেখা হচ্ছে, লেখকদের কিন্তু অনেক মিস হয়েছে। সেটাও কি আসলে আপনার কাছে মনে হয় যে এখানেও একটা সমস্যা রয়ে গেছে? লেখক এবং প্রকাশকের মিলন মেলা, তাতে বিন্দুমাত্র কোনো সমস্যা হয়নি, কিন্তু পাঠক দূরে সরে যাচ্ছে। আচ্ছা, যে প্রকাশক যে লেখকের বইটি বের করছেন, লেখক মেলাতে ঢুকলে কিন্তু ওই প্রকাশকের কাছে যাচ্ছেন একবার না একবার, কিংবা লেখক বাংলা একাডেমিতে যদি বসেও থাকেন, তার প্রকাশক তার সাথে গিয়ে একবার না একবার দেখা করছেন, কিন্তু আমার পাঠকের সাথে তো দেখা করার কোনো সুযোগ নেই। পাঠক আসবে এবং আসার পরিবেশ পরিস্থিতি তাকে তৈরি করে দিতে হবে। আর বই নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস না যে আমি এটা কিনতেই হবে। মানুষ শখে বই করে পড়ে, কিংবা হচ্ছে দীর্ঘদিন থেকে পাঠের একটা অভ্যাস থাকার কারণে বই পড়ছে। আর আমরা আসলে বেশি বেশি করে বই পড়ার ক্ষেত্রে যে উদ্যোগটা নেওয়া দরকার, সরকারিভাবেই হোক বেসরকারিভাবে হোক বা প্রকাশকদের সমিতির মাধ্যমে হোক, ওইরকম কোনো কিছু কিন্তু নেওয়া হচ্ছে না। আমরা বিভিন্ন বিভাগে মেলা করে আসছি, কিন্তু প্রত্যেকটা মেলাই হচ্ছে আমরা বলবো যে সফল না ওইভাবে। পাঠককে আমরা ডাকতে পারছি না, যেভাবে বাজেট করা হয় ওইভাবে হয়তো প্রচারণাটা হচ্ছে না, কোনো না কোনো ঘাটতি থেকেই যাচ্ছে। এমনিতে হচ্ছে অনেক বই ই বুকে চলে যাচ্ছে, পাঠকরা ই বুকের দিকে একটু ঝুঁকে যাচ্ছেন। অনেকেই সন্দেহ করছে বা অনেকেই অনুমান করছে ওইভাবে যে মেলাটা, এই বইগুলো হয়তো একসময় ই বুকই মানুষ পড়বে, কিন্তু আসলে প্রিন্টিং বুকের আবেদন কখনই ফুরাবে না। আমরা মনে করি যে নতুন একটা বইয়ের গন্ধই আলাদা, সেটার একটা কেনার একটা যে মজা, সেটা কিন্তু একদমই আলাদা। জাতিগতভাবে তো আমরা অনেকটা আবেগপ্রবণ, তাই না? তো আমাদের এই আবেগের জায়গা থেকে বিচার করলে কিন্তু বইয়ের কাছ থেকে আমরা দূরে যাওয়ার কোনো সুযোগ নেই। কোনো মানুষই কিন্তু বইয়ের কাছ থেকে দূরে যেতে পারে না। আর যেহেতু একটা মেলাকে কেন্দ্র করেই আমাদের এত বড় একটা মার্কেট তৈরি হয় এবং এত বড় একটা প্রচারণার সুযোগ, সেহেতু মেলাটাকে অনেক সুন্দর করে সাজানো উচিত। দেখেন, আমরা এই বছরে হচ্ছে রাজনৈতিক অস্থিরতার বাইরেও যদি চিন্তা করি, তাহলে বাণিজ্য মেলা 10 দিন বৃদ্ধি করা হলো, তাতে 10 দিন আমরা এফেক্টেড বই মেলায়। এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে, হ্যাঁ, যদিও রাজনৈতিক অবস্থার কারণে 2-1 দিন করে পিছানো হচ্ছে, কিন্তু পরীক্ষা তো শুরু হবে। সবকিছুই এই মাসের ভিতরে পড়ছে, এবং গত বছরের যে চাপটা ছিল ওইটা রয়ে গেছে প্রকাশকদের উপরে। তাহলে প্রকাশকদের বের হওয়ার রাস্তা কোনটা? তেমন তো কোনো রাস্তা নেই। তো এই বিষয়টার জন্য যে আপনারা যেভাবে ইফেক্টেড হচ্ছেন, তো এই বিষয়টা নাকি আপনারা কি সরকার যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে কি আপনারা কথা বলছেন বা এই বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছেন? আমাদের সমিতির পক্ষ থেকে আলোচনা করা হয়েছে, আর আগেও এখনো করা হচ্ছে, কিন্তু ওইভাবে মানে সুফল বয়ে আনতে পারছে না আর কি। আচ্ছা, তো এক্ষেত্রে আরেকটা বিষয় যদি জানতে চাই, যে আমরা বই মেলার সবচেয়ে মূল উপাদান বা মূল বিষয়টি কিন্তু আসলে বই। আমরা জানি যে বই মেলা তো শুধুমাত্র পাঠক, প্রকাশক, লেখকের যে মিলন মেলা তা নয়। বইয়ের মেলার বিভিন্ন অংশের বিষয় আছে, যেমন আমরা জায়গা নিয়ে কথা বলছিলাম। এছাড়াও হচ্ছে গিয়ে এই যে 2 ভাগে যে বিভক্ত করা হচ্ছে, সেইটা যে আসলে পাঠকদের নজরে আনা, তাদেরকে জানানো যে হ্যাঁ, ওই পারেও আসলে মেইন প্রকাশনী যারা আছে তাদের স্টলগুলো রয়েছে। বইয়ের মুদ্রণের বিষয় আছে, বইয়ের প্রচ্ছদের বিষয় আছে, বানানের ক্ষেত্রে অনেক সমস্যা থেকে যায়। একজন প্রকাশক হিসেবে আসলে এই বিষয়গুলো আপনারা কতটুকু মাথায় রেখে আপনাদের প্রকাশনী থেকে আসলে বইগুলো আপনারা আনছেন? প্রত্যেকটা প্রকাশকেরই উচিত একটা এডিটিং বোর্ড থাকা। আমাদের এখানে ওই অভ্যাসটা এখনো গড়ে ওঠেনি। চর্চা শুরু হয়েছে, আশা করি প্রত্যেকেরই একসময় এডিটিং বোর্ড হয়ে আসবে। আমাদেরও এডিটিং বোর্ড আছে, খুব কম সদস্য, 4 সদস্য বিশিষ্ট একটা এডিটিং বোর্ড। ওনারাই নির্বাচন করে দেন যে আসলে আমরা কোন বইটা ছাপবো, কোনটা ছাপবো না। এবং প্রুফ রিডিং হচ্ছে বড় বিষয়। এখানে হচ্ছে প্রুফ রিডিং এর উপরে আলাদাভাবে কোর্স করার কিংবা প্রকাশনার বিভিন্ন খুঁটিনাটি বিষয়ের উপরে কোর্স করার মতো কোনো সুযোগ নেই। একটা সুযোগ তৈরি করা যেতে পারে, তাহলে নির্ভুল বই বের হয়ে আসতে পারে। আর সবচেয়ে বড় যে বিষয়, প্রত্যেকের জায়গায় স্বাধীনতা দেওয়া উচিত। একজন লেখক লেখার পরে
প্রকাশককে বইটি দিবেন, প্রকাশক কিভাবে বের করবেন, কোন কোয়ালিটিতে বের করবেন সেটা প্রকাশক নিজে নির্ধারণ করবেন। এখন হয়তো লেখক মনে করতে পারেন যে উনি আমার বইটা হয়তো যেন তেন বের করলেন, তাহলে তো প্রকাশকের দোষ আমি দেব না, দেব হচ্ছে লেখকের দোষ। উনি প্রকাশক নির্বাচন করতে ভুল করছেন, এটা হচ্ছে ওনার দোষ। আবার অনেক সময় দেখা গেছে প্রচ্ছদ নিয়ে হচ্ছে অনেক কথা হয়, কিন্তু একজন লেখক তার দায়িত্ব হচ্ছে লেখা, প্রকাশক প্রকাশ করবে, আর শিল্পী তার কাজ করবে। প্রচ্ছদ শিল্পী বুঝবেন যে আসলে এই বইয়ের সাথে কি কভার করা যায়। আমি প্রচ্ছদ শিল্পীকে আমি ডিরেকশন দেওয়ার কেউ না, লেখককে কেউ না, প্রত্যেকের কাজটা আলাদা করবে। এই জায়গাটাতে হচ্ছে প্রত্যেকের স্বাধীনতা দেওয়া উচিত, এবং সেটা হচ্ছে নিজেরা নিজেদের স্বার্থেই করতে হবে। এবং বইয়ের ভিতরে যে বিষয়বস্তুটা আছে ওই বিষয়বস্তুকে মিলিয়ে আসলে প্রচ্ছদটা করা দরকার, যাতে একজন পাঠক যখন প্রচ্ছদটা দেখবে সে কিছুটা হলো আইডিয়া করতে পারবে যে আসলে কি ধরনের একজন প্রকৃত লেখক কখনোই হচ্ছে তার পাঠককে ঠকাতে চান না। একজন প্রকৃত প্রকাশক কখনোই হচ্ছে একটা বাজে প্রোডাকশনে মার্কেটে বই দিতে চান না। একজন প্রকৃত শিল্পী কখনোই যেনতেন একটা প্রস্তুত করতে চান না। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমরা কাকে সিলেকশন করছি, কোন লেখক, কোন পাঠক, কোন প্রকাশক, কিংবা হচ্ছে কোন শিল্পীকে আমরা সিলেকশন করছি, প্রকাশক কোন শিল্পীর কাছে যাচ্ছেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আজকে আমরা যে সন্ধ্যাটা বসেছি, এই সন্ধ্যাটার নাম হচ্ছে তারুণ্য সন্ধ্যা। আপনি বয়সে একজন তরুণ প্রজন্মের একজন অংশীদার, এবং আমাদের এখন যারা পাঠক হয়েছে নতুন করে অনেক বয়সে কিন্তু তারা তরুণ। তো সেই জায়গা থেকে লেখকের ক্ষেত্রে আসলে আপনি একটু আগে বলছিলেন যে একজন লেখক প্রকাশক কাকে বেছে নিয়েছে সেটা তার কিন্তু লাইবিলিটিসটা তার হচ্ছে গিয়ে পড়ে, কিন্তু একজন প্রকাশক হিসেবে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনারাও তো আসলে যখন একটা বই বের করেন বই মেলাতে, তখন তো আপনারাও কিছু লেখকদেরকে বেছে নেন। সবসময় এক ধরনের অভিযোগ হয়তো তরুণ লেখকদের কাছ থেকে আসে যে খুব প্রবীণ বা হয়তো মানে জনপ্রিয় কোনো লেখককে দিয়ে আসলে বই বের করা হচ্ছে, কিন্তু আমাদের তরুণদের মধ্যে অনেকে আছে যারা অনেক বেশি হচ্ছে প্রতিভাধর, কিন্তু তাদের বইগুলো বের করা হচ্ছে না। এই জায়গায় আপনি কি বলবেন? আমার প্রতিষ্ঠান হচ্ছে একদম শুরু থেকেই জনপ্রিয় ধারার যে জিনিসটা, যে জনপ্রিয় ধারার লেখক, এই জায়গা থেকে আমরা দূরে থেকে কাজ করার চেষ্টা করে আসছি। এবং প্রতি বছরই এই প্রশ্নটা আমার কাছে আছে, এবং হচ্ছে আমি বলেও থাকি যে আমরা হচ্ছে তরুণ প্রকাশক হিসাবে তরুণ লেখক দিয়ে শুরু করছি, এবং এই বছরও আমরা একদম প্রথম বই বের হচ্ছে এরকম 2-1 লেখকের বই আমরা প্রকাশ করছি। তাছাড়া তরুণ লেখক তৈরির ক্ষেত্রে আমরা হচ্ছে গত কয়েক বছর থেকে 2-3 জন লেখককে আমরা হচ্ছে প্রমোট করার চেষ্টা করে আসছি। অনেকটা সফলতার দিকে আমরা এগিয়েও যাচ্ছি। যেমন হচ্ছে সালেক কুকন নামে একজন, ওনার প্রতি বছর আমরা 2টা বই বের করে থাকি, একটা মুক্তিযুদ্ধের উপরে আর আরেকটা হচ্ছে আদিবাসীর উপরে। উনি আদিবাসী গবেষক হিসেবে পরিচিত। আবু জাফর খান নামে একজন উপন্যাসিক, ওনার উপন্যাস আমরা গত 4 বছর থেকে নিয়মিত করে আসছি। এই বছর ওনার উপন্যাস বের হচ্ছে। আর এর বাইরে হচ্ছে মননশীল শাখাতে আমরা প্রতি বছরই যাদের কাজ করে থাকি, তার ভিতরে হাসান আজিজুল হক, জ্যোতিষ সরকার, সেলিনা হোসেন, সৈয়দ শামসুল হক, হায়াত মাহমুদ, ওনাদের বই আমরা করে থাকি। ওনারা কিন্তু মননশীল শাখাতেই লিখেন, এবং বুদ্ধ পাঠকদের কাছে ওনারা হচ্ছে জনপ্রিয়। আমি বলবো যে বুদ্ধ পাঠকদের কাছে জনপ্রিয়, সব ধরনের পাঠকের কাছে জনপ্রিয় না। এই বছর হাসান আজিজুল হকের আত্মজীবনীর 4th খণ্ড বের হচ্ছে আমাদের এখান থেকে, দোয়ার থেকে বহু দূরে নামে। এবং কথা সাহিত্যিক সেলিনা হোসেনের যে উপন্যাস আমাদের এখান থেকে এবার বের হলো, সোনালী ডুমুর নামে, এই উপন্যাস নিয়ে হচ্ছে আমরা সবচেয়ে বেশি আশাবাদী এই মেলাতে। এবং আমি মনে করছি শেষ পর্যন্ত আমার প্রতিষ্ঠানের সর্বোচ্চ বিক্রিতে এই বইটি চলে আসতে পারে। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে যারা মানে জনপ্রিয় বা যারা হচ্ছেন গিয়ে একটু প্রবীণ লেখক যারা আছেন, কথা সাহিত্যিক আছেন, তাদের লেখার ক্ষেত্রে তারা তো আসলে নিজস্ব জায়গা একটা তৈরি করে ফেলেছে। ওনাদের নাম দেখলেই অনেক সময় পাঠকরা বুঝে নেয় যে হ্যাঁ একটা ভালো বই এবং আমি পেতে যাচ্ছি এবং আমি একটা ভালো বিষয়বস্তু পড়তে যাচ্ছি। কিন্তু একটা বিষয় হচ্ছে নতুন যারা আছে তারা অনেকেই ভালো লিখছে, আমরা কথাও বলছিলাম এই বিষয়টা নিয়ে, কিন্তু আপনার প্রকাশনী শুধু আপনাকে এটা জিজ্ঞেস করা নাই, এটা যদি আমি সব প্রকাশকদের ক্ষেত্রে যদি জিজ্ঞেস করি যে একজন নতুন লেখককে আসলে তাকে প্রোভাইড করার ক্ষেত্রে, তাকে জনপ্রিয়তার জায়গায় নিতে প্রকাশকের হাতও কিন্তু অনেক বিশাল একটি বিষয়। সেই জায়গা থেকে একজন প্রকাশক কিভাবে কাজ করতে পারেন, বা আপনার কাছে কি মনে হয় যে এখনকার যারা প্রকাশনী সংস্থা আছে তারা কি আসলে সেটা নজর দিচ্ছেন? আমি প্রথমেই একটা অভিযোগ গ্রহণ করব না, সেটা হচ্ছে যে তরুণদের বই বের হচ্ছে না। একটা মেলাতে যদি এক্সাম্পল 5000 বই বের হয়, আমার মনে হয় যে ওইখানে 3500 বই থাকে তরুণদের বই, এবং অপরিচিত রাইটারদের বই। আমরা কিন্তু এখন যদি পরিচিত লেখকদের নাম বলতে শুরু করি, আমরা মনে হয় 20-এর পরে আর গোনার সুযোগ পাবো না। এর মানে হচ্ছে তরুণ
কিংবা বয়স প্রবীণ, অপরিচিত, নতুন সব লেখক। মিলিয়ে জি। নতুন লেখক হোক আর হচ্ছে হ্যাঁ, অনেক প্রবীণ লেখকও আছেন, দীর্ঘদিন থেকে লিখে আসছেন, কোনো বই নেই বাজারে, পত্রপত্রিকা লিখছেন, পরিচিত ওইভাবে নেই, কিন্তু ভালো লিখছেন। এই যে 3500 বই, আমি যদি ধরে নিই যে প্রায় 75% বই বের হচ্ছে তরুণদের কিংবা অপরিচিত রাইটারদের, তাহলে নিশ্চয়ই প্রকাশকরা বই বের করছেন এবং ঝুঁকি নিয়ে বের করছেন বইগুলো। তার ভিতরে তরুণদের বইও বের হয়ে আসছে। হ্যাঁ, বিভিন্ন ভাবে বইগুলো আসছে। প্রকাশক তার দায়িত্ব নিয়ে শুধুমাত্র বই প্রকাশ করছেন সেটা বলা যাবে না। সেখানে পাঠকদের শেয়ার আছে, তারপর হচ্ছে আপনার এই লেখক যিনি, উনি নিজেও হচ্ছে প্রকাশককে হয়তো সহযোগিতা করছেন বই বিক্রির ক্ষেত্রে। আর সবকিছুর পর কিন্তু প্রকাশক তার ব্যবসাটার কথা চিন্তা করবেন এবং উনি একটা বইতে হয়তো লস দিলেন, পরবর্তী বইতে আরেকটা বইতে কিন্তু লস দিতে পারবেন না। আমি আমার দায়িত্ববোধ থেকে হচ্ছে আমি তরুণদের কাজ করব, তাই বলে হচ্ছে আমি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারবো না। কিন্তু আমার তরুণ লেখককে আমার তৈরি করতে হবে। ব্যবসায়িক জায়গা থেকে ক্ষতিগ্রস্ত হতে, এটা অবশ্যই, আমি যখন একটা ব্যবসা করব তখন অবশ্যই আমি চাবো না যে ক্ষতিগ্রস্ত হই আমি সেই জায়গাটা থেকে। কিন্তু মানেরও কিন্তু একটা বিষয় থাকে, অনেক সময় কিন্তু আমরা ব্যবসায়িক দিকটা অনেক বেশি দেখতে গিয়ে মানের জায়গাটা কিন্তু আমরা কম্প্রোমাইজ করে যাই, আর সেইটা আসলে কতখানি নজর দেওয়া দরকার। মানসম্মত বই, অনেক বই আছে, আমরাও অনেক সময় বইগুলো দেখে প্রকাশ করার ইচ্ছে করি, কিন্তু হচ্ছে বইগুলো যে মার্কেটিং হবে না বা বিক্রি কম হবে, সেই ঝুঁকি থেকে আমরা বইগুলো বের করি না আসলে। সেক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতে হবে। সরকার যেটা করতে পারে, একটা নির্দিষ্ট বোর্ড থাকতে পারে, প্রকাশক যে বইটি বের করবেন এই বইটির সাথে সাথে হচ্ছে এই বোর্ডের কাছে জমা দিবেন এবং হচ্ছে জেলাভিত্তিক যদি সরকারিভাবে বিক্রয় কেন্দ্রের ব্যবস্থা করা যায়, 64 ডিস্ট্রিক্টে অন্তত 64টা লাইব্রেরি করা যায় সরকারি উদ্যোগে, যেখানে হচ্ছে পাঠক পড়ার সুযোগ পাবে, পাশাপাশি বইটি কেনার সুযোগ পাবে। যে বইটি হচ্ছে আমি বের করলাম মানসম্মত যদি মনে করেন, তাহলে সরকার এই বইটির 300 কপি কিংবা 500 কপি বই কিনে এই লাইব্রেরিগুলোতে পাঠিয়ে দিলে কিন্তু প্রকাশকের ঝুঁকি অনেকটা কমে আসে এবং পাঠক একটা ভালো বই হাতের কাছে পাচ্ছেন। এখানে সরকারকে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে সরকারকে, কারণ প্রকাশকরা আসলে ব্যবসা চালিয়ে যাচ্ছেন, কিন্তু সবাই জানে যে প্রকাশনা ব্যবসা যে হচ্ছে লাভজনক ব্যবসা না, এটা কিন্তু বুদ্ধা মহল থেকে শুরু করে সবাই জানে। তারপরেও আসলে প্রকাশকরা একটা নেশা, একটা আবেগ থেকে দীর্ঘদিন থেকে কাজ করে আসছেন, বিদায় প্রকাশনা চালিয়ে যাচ্ছেন। আচ্ছা, আমরা কথা বলতে বলতে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে এবং সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করব যে বইমেলাটা সুন্দর মতো এবং আপনারা যেভাবে চাইছেন, প্রকাশক বা লেখক, পাঠকরাও আমরা যেভাবে চাইছি সেভাবে আসলে যাক, এবং ব্যবসায়িক দিক থেকেও সেই বিষয়টা দেখতে হবে, সেটাও যেন আসলে ভালো যায়, সেই প্রত্যাশা করছি। অনেক অনেক শুভকামনা রইল আপনাদের প্রতি। আপনাকেও শুভেচ্ছা, একুশে টেলিভিশনের সকল কলাকুশলী এবং সকল দর্শকদেরও শুভেচ্ছা। ধন্যবাদ। প্রিয় দর্শক, একুশে তারুণ্যের সন্ধ্যার আজকের আয়োজন এই পর্যন্ত। দর্শক, আগামীকাল আবার আসবো নতুন কোন অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত দেখতে থাকুন একুশের সকল আয়োজন। মাদক যদি ছবল দিয়ে দেয় আমাদের